আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এই বইয়ের তোমাদের একটা মাত্র অধ্যায় ম্যাথ আছে, সেটা হচ্ছে অধ্যায় 2। তো 2 নাম্বার অধ্যায়ে এখানে আমাদের যে ম্যাথগুলো আছে সেইগুলো হলো আমাদের জনসংখ্যা নির্ণয়ের ম্যাথ বা ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং। এই বইয়ের ক্ষেত্রে আমাদের পরবর্তীতে মেইন টার্গেট থাকে আগামী 10 বছর পরে 20 বছর পরে কি কি পরিমাণে জনসংখ্যা আসবে, সেই জনসংখ্যার উপর ভিত্তি করে আমাদের পানিটা ডিস্ট্রিবিউশন করা লাগবে। তো সেইটার উপর বেস করে আমাদের এই অধ্যায়টা আছে। এই জন্য এখানে 2 ধরনের ম্যাথ আছে। একটা ধরনের আমরা জনসংখ্যা বের করবো, আগামী দিনে আমাদের জনসংখ্যা কেমন হবে, আর কোনো একটা জায়গায় বা কোনো একটা এলাকায় কতগুলো পানি লাগবে, কি পরিমাণ পানি আমাদের একটা দশকে প্রয়োজন বা একটা বছরে প্রয়োজন, সেই পরিমাণের সেইটা নির্ণয়ের একটা ম্যাথ আছে। তো 2 ধরনের 2টা ম্যাথ আছে, সেগুলো আমরা করব এখানে। তো ম্যাথ এখানে কয়েকটা পদ্ধতিতে করা যায়। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আগামীর জনসংখ্যা নির্ণয়। এই যে আগামীর জনসংখ্যা নির্ণয়, পিএন নির্ণয়ের আমাদের এখানে ম্যাথ। ধরো এটা হচ্ছে 2026 সাল। কত সাল? এটা হচ্ছে 2000 আমাদের 26, 2026 সাল। সো 2026 সালে আমাদের জনসংখ্যা যা আছে, 2036 সালে তো তা থাকবে না। তো 2036 সালে আমরা যখন আবার জনসংখ্যা বের করতে যাব, এইটার থেকে এইটার ডিস্টেন্স কত? 10 বছর, 10 ইয়ার। এই যে 10 বছর আমাদের ডিস্টেন্স, এইটাকে বলা হয় দশক। এটাই কি বলা হয়? দশক। এখন এই যে পি এর সাথে এন থাকার কারণটা হচ্ছে আমরা 1 দশক পর পর জনসংখ্যা বের করে থাকি। আদমশুমারি আমাদের হয়ে থাকে 10 বছর পর পর। ঠিক আছে, এজন্য আমাদের এখানে যত কাজ হবে সব ক্ষেত্রে আমরা এন মানে বুঝবো হচ্ছে দশক সংখ্যা। এখন 10 সাল থাকলে আগামী আগামী 10 বছর পরে 20 সাল হবে, দশক হবে একটা। এখন এটা হচ্ছে 2010 সাল সাপোজ যদি আমি ধরি, তাহলে 2050 সালে গিয়ে আমাদের দশক কয়টা হবে? 2, 3, 4, 5, 4 দশক। ঠিক আছে, এই যে দশকের ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের এখানে বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, দেখো এখানে 4টা সূত্র এখানে দেওয়া আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি, তাইলে আমাদের বলতে হবে হচ্ছে এই যে এই দুইটার কথা। এই দুইটা যারা পরীক্ষার আগে পড়বা তারা এই দুইটা করবা, এবং আমি এই দুইটাই করে দিব তোমাদের। বাকি যেই ম্যাথগুলো আছে বা বাকি যেই টার্মগুলো আছে, এই দুইটা তোমরা নিজেরাই করতে পারবা। যখন এটা বুঝতে পারবা এই দুইটা, ওই দুইটা নিজেরাই করতে পারবা। তো যারা চাও সবগুলো করতে, তারা ওই দুটা করে নিবা, আর আমি তোমাদের এই দুইটা করে দিচ্ছি। দেখো এখন এই দুটা নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব, বাকি দুইটা তোমরা দেখে নিও। তাহলে গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি একটা। তাহলে গড় শতকরা বৃদ্ধি পদ্ধতির ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে পিএন ইজ ইকুয়াল টু পিপি 1 + i/100⁴n। তাইলে এখানে আমাদের জানার ব্যাপার হচ্ছে পিপিটা কি, এরপর এখানে আই কি, এবং এনটা তো আমরা বুঝতেই পারলাম, তাই না? সো এখানে পিপি আমাদের কি, দেখো আমরা যখন এখানে তোমাদের নোট দিয়ে রাখছি, দেখো যে পিপি ইজ ইকুয়াল টু বর্তমান জনসংখ্যা। পিপিটা হচ্ছে বর্তমান জনসংখ্যা। এখানে এটা বর্তমান জনসংখ্যা আমরা একদম না বলে এটাকে যদি বলি প্রিভিয়াস বা পূর্ববর্তী যে জনসংখ্যা, সেটা বললে আমার মনে হয় সব থেকে ভালো হয়। পূর্ববর্তী। পূর্ববর্তী মানে কি? ধরো এটা 2030 সালে তুমি জনসংখ্যা যখন বের করবা, তখন তোমাকে এইখানে দেখতে হবে 2036 সালে যদি বের করতে চাও, তাহলে 2026 সালে তোমার জনসংখ্যা কত ছিল সেটা দেখতে হবে। এই জন্য পিপিটা হচ্ছে পূর্বের যে দশকটা আছে সেই দশকের জনসংখ্যা। বুঝতে পারছো? তাইলে এখানে পিপিটা কি? পূর্বের দশকের আমাদের জনসংখ্যা। এবং আই, এখন আইটা জিনিস আসলে কি? আই আবার কি? দেখো আই হচ্ছে গড় শতকরা বৃদ্ধি। গড় শতকরা বৃদ্ধি পূর্বের। এখন আমি যদি পূর্বের 3টা বা 4টা দশকের শতকরা বৃদ্ধি বের করি, 1টা 2টা 3টা 4টা, ধরো শতকরা বের করছি আমি 4টা। সো এই 4টাকে যোগ করলে আমার বের হলো, ধরলাম আমি 10। এখন আমি এই 10কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমার কি বের হবে? গড়। অর্থাৎ যতগুলো সংখ্যা নিয়ে আমরা কাজ করব, সেই সংখ্যাগুলো দ্বারাই, সেই সংখ্যার পরিমাণ দ্বারা আমাদের ভাগ করলে কি পাই? আমরা গড় পাই। যেমন 10টা আপেল, 5 জন মানুষ আছে। 10টা আপেল আছে, 5 জন মানুষ আছে। এখন আমি এটাকে কিভাবে ভাগ করব? গড় করব কিভাবে? 10/5। তাহলে কত হবে? 2। প্রতিজন 2টা করে পাবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসো এন। এন তো বুঝাইলাম যে এন হচ্ছে দশক সংখ্যা। তাইলে এই সূত্রটা কিন্তু আমাদের একদম সহজ, আর এইটার থেকেই দেখা যায় ম্যাথ বেশি আসে তোমাদের। আমার মনে হয় এবার এইটা না হলে এইটা, এই দুটোর মধ্যে একটা ম্যাথ এবার আসবে। ঠিক আছে, এই দুইটা সূত্র আবার সিমিলার।
এই দুটো সূত্র আবার কি সিমিলার, এখানেও পিএন আছে, এখানেও পিএন আছে, এখানেও পিপি আছে, পিপি আছে, ওয়ান আছে, ওয়ান আছে, টু দি পাওয়ার এন আছে, টু দি পাওয়ার এন আছে। পার্থক্য কোথায়? এখানে আছে হচ্ছে আই, এখানে আছে হচ্ছে আইপি, আই আর আইপি। তাইলে কোন কোন ক্ষেত্রে পার্থক্য সেটাও তোমাকে বুঝতে হবে, একটু খেয়াল রাখতে হবে। গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি যখন থাকবে তখন শুধু আই, আবার শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি যখন থাকবে তখন আইপি। শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি থাকলে কি হবে? আইপি। এখন প্রশ্ন হচ্ছে আইপিটা কি? আইপি হচ্ছে আমাদের এখানে শতকরা বৃদ্ধি আগামী, আগামী ধরো এটা হচ্ছে 2026 সাল, এখন তুমি 2036 সালের কি বের করবা? শতকরা বৃদ্ধির পরিমাণ বের করবা। এটা কিভাবে বের করতে হয় ম্যাথ করার সময় আমরা ক্লিয়ার হব। তো এই যে আগামী দশকের যে আমাদের শতকরা বৃদ্ধি সেটাকে বলি আমরা আইপি, ঠিক আছে? আচ্ছা, সো আইপির মানগুলো আমাদের এখানে বসাই দিলে আমরা এখান থেকে ওই সালের বা ওই দশকের জনসংখ্যা বের করতে পারবো। 2036-এর পরে আমরা 2036 সালের আমরা জনসংখ্যা বের করতে পারবো, 36-এর পরে 46, 46-এর পরে আবার 56, অর্থাৎ 10 বছর পর পর আমাদের এই জিনিসগুলো বের করতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা এই দুইটা টাইপের ম্যাথ অবশ্যই করবা। তো আমি এই দুইটা টাইপের ম্যাথই তোমাদের করে দিব। এখন দেখো, এর মধ্যে আইএম আইআইএম এগুলো হচ্ছে তোমার এই যে এটার জন্য, এটা তোমরা একটু যদি করতে চাও করতে পারো, আর যদি মনে করো যেটা করবো না তাহলে এই দুইটার মধ্যে থেকেই একটা রিস্ক নিয়ে করতে হবে। আচ্ছা, এখন আসো প্রশ্নে। এখানে আছে আমাদের প্রশ্নে বলছে আদমশুমারি অনুযায়ী কোন শহরের বিগত কয়েক দশকের জনসংখ্যা নিম্নরূপ। দেখো কয়েক, কয়েক কি? কয়েক দশকের, অর্থাৎ 10 বছর পর পর আমাদের জনসংখ্যা এখানে বের করতে বলছে, মানে দেওয়া আছে। এখন এখানে দেওয়া আছে 1970, 1980, 90, 2000, 2010, 2020, তার মানে পার্থক্য কত? 10 সাল করে। আচ্ছা, এখন এখানে আমাদের সাল দিয়ে দিছে, আর এখানে আমাদের দিয়ে দিছে কি? জনসংখ্যা। সাল এবং জনসংখ্যা এখানে দিয়ে দিছে। এখন আমাদের এরপরে আমাদের কাজ হচ্ছে কোন পদ্ধতিতে আমাদের বের করতে বলছে সেটা দেখতে হবে। আমরা পদ্ধতি দুইটা করব, তার মধ্যে একটা পদ্ধতি দিয়ে দিছে এখানে দেখো, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতিতে। কোন পদ্ধতি? গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি। এরপরে দেখতে হবে পরবর্তী কত দশকের জন্য তোমাকে এটা বের করতে বলতেছে। পরবর্তী আমাদের 3 দশকের জন্য এটা আমাদের বের করতে বলতেছে। তাইলে এখানে আমাদের দুইটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি এটা যদি খেয়াল নাও করি তাও কোনো আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কোন পদ্ধতিতে বের করতে বলতেছে, আর একটা হলো পরবর্তী কত দশকের জন্য আমাদের বের করতে বলতেছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে তোমাদের ছক আঁকানো। তোমরা এখানে যে মানগুলো পাবা এই মানের অনুপাতে এখানে ছক আঁকায় নিবা। যদি গড় শতকরা বৃদ্ধি বের করতে বলে তাইলে মূলত আমাদের বৃদ্ধি এবং শতকরা বৃদ্ধি এই দুইটা ছক লাগে এক্সট্রা। তাইলে এখানে দুইটা ছক তো আছেই, তুমি আরো দুইটা ছক এখানে নিলা এক্সট্রা ভাবে। তাহলে বৃদ্ধির পরিমাণটা আমরা কিভাবে বের করি? এখানে দেখো সালের মধ্যে যা যা ছিল আমরা এখানে সালের মধ্যে সবগুলো মান এখানে নিয়ে আসছি, আবার জনসংখ্যার মধ্যে যেগুলো ছিল সবগুলোই নিয়ে আসছি। এবং এখানে র যেগুলো হবে বা ভার্টিক্যাল যেই ঘরগুলো হবে, সরি হরিজন্টাল যে ঘরগুলো হবে সেগুলো ডিপেন্ড করে এখানে কতগুলো সংখ্যা আছে। কয়টা আছে? 1 2 3 4 5 6, তার মানে নিচের দিকে কয়টা হবে? 6টা। 1 2 3 4 5 6, এগুলো তোমরা বোঝো। আচ্ছা, এখন বৃদ্ধির পরিমাণটা আমরা কিভাবে বের করি? বৃদ্ধি বের করতে হলে বৃদ্ধি বা হ্রাস বের করতে হয় পূর্ববর্তী কোনো একটা জিনিসের সাপেক্ষে বা পূর্ববর্তী কোনো একটা টপ জিনিসের সাপেক্ষে আমরা বের করি। ধরো 2026 আমরা 2016 সাপেক্ষে বের করব। এখন 2016টা আমি যদি না জানি তাহলে কি আমি বৃদ্ধি বা হ্রাস বের করতে পারবো? কখনোই বের করতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখো 2040 সাল, এটা সরি 2070 সালে জনসংখ্যা হচ্ছে আমার 40,000, কিন্তু আমি 1960 সালের জনসংখ্যা জানি না। তাইলে আমি তো এই 1970 সালে যে আমাদের বৃদ্ধি হবে না হ্রাস হবে এটা তো আমরা বলতে পারি না, কারণ কম্পেয়ার করার মতো আমাদের এখানে কেউ নাই। সো এখানে আমাদের এটা ঘরটা ফাঁকা থাকবে। এই ঘর যখন ফাঁকা থাকবে শতকরা বৃদ্ধির ঘরটা তখন আমাদের ফাঁকাই থাকবে। ঠিক আছে, এখন আসো দ্বিতীয়তে যখন আমরা আসতেছি তখন আমাদের এখানে পার্থক্য আমরা করার মতো একটা, কম্পেয়ার করার মতো একটা জিনিস পাচ্ছি। 1980 সাল আর 1970 সাল, তার মানে এইটার সাথে আমরা এটা কম্পেয়ার যদি করি তাহলে আমরা পার্থক্য এখানে পাবো। তাহলে আমরা এখানে কি পার্থক্য পাবো? এই জন্য দেখো 1980 সাল এবং 1970 সাল। 1980 সালে আমাদের জনসংখ্যা হচ্ছে 50,000, আর আগের সালে কত আছে? 40,000, আগের দশকে আছে 40,000। তো এখানে আমাদের পার্থক্য হবে কত? 10,000। 10,000, আমরা 50 থেকে 40 বাদ দিলাম, আমাদের সংখ্যা এখানে হলো 10,000। ঠিক আছে, এই সাল এই যে 55,000 আছে কততে? 1990। এখন শুধু কি করবা?
একটা থেকে একটা বাদ দিয়ে লিখবা। তাহলে 55 থেকে 50 বাদ দিলে কত থাকে? 5000। 65 থেকে যদি আমি 55 বাদ দিই 10,000। এরপরে 85 থেকে যদি আমি 65 বাদ দিই তাহলে আমার কত হবে? 20,000। এখন 1 লক্ষ থেকে আমি বাদ দিব কত? 85,000। তো 1 লক্ষ থেকে যদি আমি 85,000 বাদ দিই তাহলে আমার এখানে হবে 15,000। ঠিক আছে। আচ্ছা, এখন শতকরা বৃদ্ধি কি? শতকরা বৃদ্ধিটা হলো আমরা এইখানে 40,000 জনসংখ্যা ছিল, পরবর্তী সালে কত হয়ে গেছে? 50,000 হয়ে গেছে। তো 40 আগে ছিল, পরবর্তী দশকে 50 যে হয়ে গেল, এই যে 40-এ পরিবর্তন বা 40,000-এ বৃদ্ধি পাইছে আমাদের কত? এখানে 40,000 ছিল, 40,000-এ বৃদ্ধি পাইছে 10,000। 40,000-এ বৃদ্ধি পাইছে কত? 10,000। এখন শতকরা মানে কি? এর সাথে 100 দ্বারা গুণ করে দিবা। এটা নর্মালি ঐকিক নিয়মে করতে হয়। তো ঐকিক নিয়মে আসলে এখন আর ওই সময় নাই, ওই বয়স নাই যে আমি 40-এ এত, একে এত, এত এইভাবে করার সময় আমাদের নাই। সো এই জন্য আমরা একবার ডিরেক্ট এখানে করব। এখানে 1,000 হয়ে গেছে, সরি। ডিরেক্ট কি করব? যে যেটা যার সাপেক্ষে তুমি বের করতেছো, কোন সালের সাপেক্ষে? আমাদের 1970 সালের সাপেক্ষে। 1970 সালে কত ছিল? 40,000। তো 40,000-এ বৃদ্ধি পাইছে আমার কত? 10,000। এই জন্য 10,000 ডিভাইডেড বাই 40 ইন্টু কত হবে? 100। এটার মান তুমি এখন এখানে বের করো। তা আমরা যেটা করি, 10,000 ডিভাইডেড বাই 40,000 ইন্টু 100, এটা হবে 25। কত হবে? 25। তাইলে আমরা কিন্তু এখানে এই মানটা লিখলাম কত? 25। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়। তোমরা যদি এই 50-এর সাথে, এগুলো একটু মুছে দিই, দেখো, তোমরা যদি এই 50,000-এর সাথে এই 50,000-এর সাথে এই 10,000-এর কম্পেয়ার করো তাহলে কিন্তু ভুল হবে। এইটার সাথে এইটার কোনো কম্প্যারিজন চলবে না, কম্পেয়ার করতে হবে কার সাথে? যার সাপেক্ষে আমাদের এই মানটা আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এখন এই 5,000 কার জন্য আসছে? এই 50-এর জন্য। 55-এর জন্য আসছে 10,000, এটার জন্য এইটা, এবং এটার জন্য এইটা। এইটার কিন্তু কোনো কম্প্যারিজন নাই, কারণ এটা আসলে আসছে একদম লাস্টে। এটার শতকরা বৃদ্ধি আমরা বুঝবো পরবর্তী সালে গিয়ে। ঠিক আছে। সো এইটা আমাদের কাজ এখানে হবে না। তাহলে আমরা এখন এগুলোর জন্য কি করতে হবে? দেখো, যেটা আছে 5,000, 5,000 উপরে যেটা বৃদ্ধি পাইলো সেটা উপরে কার সাপেক্ষে? 50,000-এর সাপেক্ষে। 50,000-এর সাপেক্ষে ইন্টু হচ্ছে 100। আশা করি বুঝতে পারছো যে 5,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 100, এটা আসলো 10। 10। এখন এটার সাপেক্ষে এটা যদি করি তাহলে 10,000 আমাদের উপরে, তাহলে 10,000 ডিভাইডেড বাই হচ্ছে 55,000 ইন্টু 100, তাহলে 18.18, 18.18। এবার 20,000 কার সাপেক্ষে? 65,000-এর সাপেক্ষে। তাইলে 20,000 ডিভাইডেড বাই 65,000 ইন্টু 100, এটা 30.77। আচ্ছা, পরবর্তীটা কি হবে? এটা হবে 15,000 85,000-এর সাপেক্ষে ইন্টু 100, তাইলে এটা হচ্ছে আমাদের 17.64। এখন দেখো, এগুলো কি? শতকরা বৃদ্ধি। এগুলোকে যদি আমরা গড় করতে চাই তাহলে প্রথমে আমাদের এই সবগুলোকে যোগ করতে হবে। যোগ করার পরে 1 2 3 4 5, 5টা ঘর আছে এখানে, 5 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমি যোগ করলে 25 প্লাস 10 প্লাস 18.18 প্লাস 30.77 প্লাস 17.64, এটা হচ্ছে 101.59। 101.59। আচ্ছা, তাহলে এখন এই মোটকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে গড় পাবো, তাই তো? সো এখানে আমরা এটা যদি মুছে দিই, গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? আই দ্বারা, তাই তো? এই যে আই, তাহলে আই এর মানটা আমাদের এখানে বের করতে হচ্ছে আই ইজ ইকুয়াল টু 101.59 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা এখানে মানটা পেয়ে যাব ভাগ 5, 20.318। আয়ের মানটা চলে আসলো। এখন এখান থেকে আমাদের সূত্র ফেলাইয়া সবগুলো মান বের করতে হবে। দেখো, পিএন, পিএন মানে কি? যেটা আমরা বের করব পিপি। পিপি কোনটা?
পূর্ববর্তী এই যে এইটা 2019 2020 সালে যেটা আছে সেটা আমরা নিব, লাস্ট যেটা আছে সেটা নিব। কত? 1 লক্ষ আছে, এটা নিব। আর হচ্ছে আয়ের মানটা তো আমরা এখানে বের করলাম 20.318। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি দেখি যে পি লাস্ট আছে 2020, তাইলে কত হবে 2030। কেন? কারণ আমাদের বলছে পরবর্তী 3 দশকের, তার মানে 2020-এর পরে 2030 সাল হবে এখানে। তাহলে 2030 সালে সূত্র ফেলালে আমাদের এখানে সূত্রে আছে 1 লক্ষ। তাইলে পিএন এর মান একবার বসে দিলাম। পিএন এর মান আছে পিপির মান আছে হচ্ছে 1 লক্ষ। এই যে 1 লক্ষ 2020 সালে যেটা থাকবে সেটা নিতে হবে। 1 লক্ষ ইন্টু 1 + আই ডিভাইডেড বাই 100। আয়ের মান কত? 20.318 ডিভাইডেড বাই হচ্ছে 100 টু দি পাওয়ার এন। এখন এন এর মান কত হবে এখানে? 1। কেন? 2030, 2040, 2050 কার সাপেক্ষে কম্পেয়ার হচ্ছে? এই তিনটার 2020 সালের সাপেক্ষে। তাহলে 2020 থেকে 30-এর যে আমাদের দূরত্ব, এন এর মান বা দশকের মান কত? 1। তাহলে এটার ক্ষেত্রে এন এর মান কত হবে? 2। এটার ক্ষেত্রে এন এর মান কত হবে? 3। 20 থেকে 30 পর্যন্ত 1 দশক, 20 থেকে 40 পর্যন্ত 2 দশক, 20 থেকে 50 পর্যন্ত 3 দশক। আচ্ছা, এরপরে পি 2040, এখানে আমাদের যা আছে সব সেম লিখবা, শুধুমাত্র এন এর মানটা চেঞ্জ হবে। 20.318 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2। এরপরে পি 2050 ইজ ইকুয়াল টু যা আছে সেম 1 + 20.318 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 3। ঠিক আছে। এন এর মানগুলো এখানে জাস্ট বসাই দিবা, দিয়ে এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেগুলো বসাই দিলে অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে 1 লক্ষ ইন্টু 1 + 20.318 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 1, এটা আসতেছে 1,20,318। আচ্ছা, এরপরে পাওয়ারের মানটা জাস্ট চেঞ্জ, 1-এর জায়গায় আমি 2 করে দিলাম। তাইলে 1,44,765, এটা 64 সামথিং আসবে, তোমরা 65 করে দিবা। আবার পাওয়ার যদি আমি চেঞ্জ করে দিই, 2-এর জায়গায় 3 দিলাম, তাহলে এটা আসতেছে 1,74,178, এটা 77 সামথিং আসবে, তোমরা পূর্ণ করে নিবা। তাহলে আমরা এখানে কয়টা অ্যান্সার পাইলাম? 3টা। 3 দশকের জন্য 3টা, আমাদের 3টা অ্যান্সার বের করতে বলছিল, আমাদের 3টা কিন্তু বের করা হয়ে গেল। তাহলে আমাদের মেইন যে কাজটা ছিল সেটা এখানে শতকরা বৃদ্ধি বের করা এবং বৃদ্ধি থেকে শতকরা বৃদ্ধি বের করা। এটা বের করলেই যা সূত্র বসাই দিলে আমরা এখানে কিন্তু মানটা বের করতে পারতেছি। ঠিক আছে। তো আমাদের 1 নাম্বার টাইপের ম্যাথ শেষ। এই টাইপের দেখবে অনেকগুলো ম্যাথ আছে। কয়টা ম্যাথ আছে দেখো, আমরা করলাম কোনটা? শতকরা বৃদ্ধি পদ্ধতি, তাই না? এই পদ্ধতিতে তোমরা বইয়ের মধ্যে দেখবা এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, এক্সারসাইজ 5 এবং এক্সারসাইজ 8, হক বইয়ের নতুন হক বইয়ের 2, 3, 5, 8, এই 4টা ম্যাথ তোমাদের এই সেম টাইপের ম্যাথ আছে। এই একটা যদি পারো তাহলে এই 4টা ম্যাথই করতে পারবা, দেখবা এই ম্যাথই পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে। আচ্ছা, তাইলে তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2 2 নাম্বার ম্যাথ। এখন এই ম্যাথটা আমরা একটু পড়ি। ম্যাথে কি বলছে? ম্যাথে বলছে কোন শহরের জনসংখ্যা বিভিন্ন দশকে নিম্নরূপ ছিল। এটা ছিল আগে আমাদের আগের দশকগুলোতে। শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি, কোন পদ্ধতি? আগে দেখতে হবে আমাদের যে কি পদ্ধতি আছে। তাইলে এখানে শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতিতে আমাদের বের করতে বলতেছে। ঠিক আছে, বের করব। এরপরে বলছে ওই শহরের পরবর্তী 2 দশকের জনসংখ্যা। কত দশকের? 2 দশকের। পরবর্তী 2 দশক কত? লাস্ট আছে এখানে আমাদের 2030। তার মানে আমাদের এখানে বের করতে বলতেছে 2040 এবং 2050, এই দুইটার আমাদের মান এখানে বের করতে বলতেছে। ঠিক আছে। এখন পদ্ধতির কথা বলছে কি? শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি। তো শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতিতে আমাদের সূত্র কি ছিল দেখো, পিএন ইজ ইকুয়াল টু পিপি 1 + আইপি ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, তাই না? এইটা। সো পিপির মান তো আমরা এখানে পাচ্ছি, এই যে 2030 সালে 1,50,000 ছিল। ঠিক আছে। তাহলে আমরা
এখানে পিপির মানটা পাইলাম 1+IP। এখন আইপিটা কি বলছিলাম? আইপিটা হচ্ছে এই যে শতকরা বৃদ্ধির হ্রাসের গড়। শতকরা বৃদ্ধি যে হবে সেটার, আবার তো ভুল করছি ব্যান, আইপি মানে কি রে? গড় না, পরবর্তী সালের আইপির মানে নির্ণয় হচ্ছে আগেরটা শতকরা বৃদ্ধি মাইনাস গড় শতকরা বৃদ্ধি। যেমন কল লাগবে থামো, শতকরা গড়, কিন্তু আইপি যখন হবে তখন পরবর্তী সালের। নেক্সট আইপি, আইপি যখন আমরা করব তো আইপির ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আইপি সমান সমান আমরা কি লিখতে পারি দেখো, এটা একটু মনে রাখবা যে আইপি, এটা তো আমরা জানি যে পরবর্তী সালের শতকরা গড় শতকরা, তাই না? তো পরবর্তী সাল মানে 2040 2050 এগুলার। তো 2040-50-এ যখন যাব তখন আমাদের মানে নিয়মটা হচ্ছে পূর্ববর্তী গড়, পূর্ববর্তী গড় মাইনাস হচ্ছে পূর্ববর্তী শতকরা, সরি, পূর্ব দয় দীর্ঘার হবে, হ্যাঁ ওগুলো ধরে না কেউ। এগুলো বানান আমি কত ভুল করে দিচ্ছি, তুমি আজকে মান দিয়েছ আবার রিটেক। তাহলে আইপি, এখন আইপি না, আইপি সমান সমান কি লেখা যায় এটা একটু মনে রাখবা যে আইপি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে পূর্ববর্তী, পূর্ববর্তী শতকরা, শতকরা মাইনাস হচ্ছে গড় শতকরা বৃদ্ধির হ্রাসের গড়। এই যে এখানে যেটা আছে না শতকরা বৃদ্ধির হ্রাস, এইটার হচ্ছে গড়। ঠিক আছে, এটা মনে রাখো, মান বসালে বুঝতে পারবা যে আমরা কিভাবে মান বসাচ্ছি। এটা মনে ডায়মন্ড র হবে, আচ্ছা এই রয় হবে শতকরার বানান ঠিক লিখছিলাম, ডায়মন্ড রা দিলাম তো। আচ্ছা, তাহলে এখন আমাদের এই শতকরা বৃদ্ধির হ্রাসটা আগে বের করা লাগবে, না হলে তো আমরা আইপির মান বের করতে পারবো না, কারণ এখানে গড় লাগবে, শতকরা হ্রাসের গড়। ঠিক আছে, এখন এই পদ্ধতির নামও কি শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি। এই যে বৃদ্ধির হ্রাসটা আমরা কিভাবে বের করি দেখো, তাহলে আমাদের এই যে এখানে বৃদ্ধির পরিমাণ যেটা, এটা তো তোমরা এখন এই যে নিজেরা বের করতে পারবে আশা করি, তাই না? তাহলে এটা কিভাবে বের করি আমরা, এটার সাথে এটা কম্পেয়ার করব। তাহলে 48 থেকে 40 বাদ দিলে কত হয়? 8000, 8000। এরপরে 73 থেকে 48 বাদ দিলে সম্ভবত 25,000 হয়। কত? 25,000। এরপরে 90 থেকে যদি 73 বাদ দাও তাহলে হবে হচ্ছে 17,000। এরপর 1,20,000 থেকে 90,000 বাদ দিলে, 1,20,000 থেকে 90,000 বাদ দিলে 30,000, 30,000। 1,50,000 থেকে 1,20,000 বাদ দিলে কত? সেম, 30,000। ঠিক আছে, আচ্ছা এখন শতকরা বৃদ্ধি কিভাবে বের করবো বা কার সাপেক্ষে বের করব? কার সাপেক্ষে বের করবো বলো? শতকরা বৃদ্ধিটা আমরা এখানে কার সাপেক্ষে বের করব? এই যে 40-এর সাথে এইটা, 40-এর সাথে আমাদের 40 সালের সাথে 8,000, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা এবং এটার সাথে এটা কম্পেয়ার করে আমাদের বের করতে হয়। তো আমি একটা দেখে দিই, বাকিগুলো তোমরা তো আগেও দেখছো, আরেকবার দেখো। তাহলে আমাদের এখানে আছে কত? 8,000 ডিভাইডেড বাই কার সাপেক্ষে? 40,000-এর সাপেক্ষে, ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে মান আসবে হচ্ছে 20। কত আসবে? 20। তার মানে আমরা এখানে লিখতে পারি, এখানে 20 হবে। এটার মান কত হবে? 20। আচ্ছা, তাহলে 48,000 সাথে 25,000 যদি কম্পেয়ার করি তাহলে হবে হচ্ছে 52.08। এরপরে এই যে 73-এর সাথে যদি 17,000 কম্পেয়ার করা হয়, 73-এর সাথে 17,000 কম্পেয়ার করলে 23.28, 23.28। এবার 90,000-এর সাথে 30,000 কম্পেয়ার করা হচ্ছে, তাইলে আমাদের মান আসবে হচ্ছে 33.33, 33.33। এবারে 1,20,000-এর সাথে 30,000 করলে 25। ঠিক আছে,
তো এখানে শতকরা বৃদ্ধিগুলো লাগবে আমাদের, দেখো এই যে এখানে শতকরা, এই যে এইখানে আমাদের এই মানগুলো লাগবে আমাদের, এইখানে পূর্ববর্তী শতকরা যে আছে না, এইখানে আমাদের এই লাস্ট মানটা লাগবে, পূর্ববর্তী শতকরা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এখানে দেখি যে বৃদ্ধি, শতকরা বৃদ্ধির হ্রাস কতটুকু হচ্ছে। হ্রাস কিভাবে বের করব, এটা সাপেক্ষে এইটা, তাই না? তাহলে 20 থেকে যদি 52.08 বাদ দেওয়া হয়, তাহলে 20 মাইনাস 52.08, তাহলে কত হচ্ছে? 20.5208 বাদ দিলে আমাদের মান আসে -32.08। আচ্ছা এখন দেখো এই মানটা কোথায় বসাবা, এই ঘরে বসাবা নাকি এই ঘরে বসাবা? যার সাপেক্ষে যাকে আমরা বাদ দিচ্ছি সেই ঘরে বসাইতে হয়। তার মানে এইটি দুইটা কম্পেয়ার করে আমাদের মানটা বসবে এই ঘরে। তার মানে এটা এখানে হবে -32.08। এরপরে এইটার সাথে এটা কম্পেয়ার করে এখানে লিখবা। এখন এখানে একটা জিনিস ফলো করছো কি, আমি কিন্তু নিচেরটার থেকে উপরেরটা বাদ দিচ্ছি না, আমি কি করতেছি, উপরেরটার থেকে নিচেরটা বাদ দিয়ে নিচে নামতেছি। ঠিক আছে, এটা অবশ্যই ফলো করবা, কারণ এখানে সূত্রে গিয়ে এই মাইনাসটাই অনেক বড় একটা কাজ করবে। তাহলে আমরা যদি এখন এই 52.08 থেকে 23.28 বাদ দেই, তাহলে আমাদের মান এখানে আসবে হচ্ছে 28.8। এরপরে 23.28 থেকে যদি 33.33 বাদ দিই, এটা থেকে এটা বাদ দেই, তাহলে মান আসবে -10.05। এরপর 33.33 থেকে 25 বাদ দাও, 8.33, 8.33। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে সবগুলো মান বের করে ফেললাম। এখন আমাদের এইখানে দরকার কি, গড় দরকার। এই যে শতকরা বৃদ্ধির হ্রাস যেটা আছে সেটার গড় দরকার। তো আমরা এখানে প্রথমে মোট কত হয় সেটা দেখি। এখানে আমাদের মোট হবে হচ্ছে -5। -5 কিভাবে, এখানে পজিটিভ যেগুলো আছে সেগুলো পজিটিভ নিবা, যেগুলো নেগেটিভ সেগুলো নেগেটিভ। ক্যালকুলেটরে উঠানোর সময় -32.08 প্লাস 28.8 মাইনাস 10.05 প্লাস 8.33 করলে অ্যান্সার আসবে -5। ঠিক আছে, তো এখন এটাকে যদি আমরা গড় করি, আছে সংখ্যা কয়টা এখানে, 1টা 2টা 3টা 4টা, তার মানে এটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, তাই তো? তাহলে দেখো এগুলো মুছে দিলাম, তাহলে গড় মান কত হচ্ছে 5/4। তো 5কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 1.25। 1 পয়েন্ট -1.25, এটা কিন্তু -5। এই যেখানে মাইনাস মান আসলো, যে কারণে এখানে আমাদের গড়টা হলো -1.25। এখন তুমি আইপির মান বের করতে পারো, এখন তুমি আইপির মানগুলো বের করতে পারো। ধরো আমি 2000 কত, পরবর্তী সাল হচ্ছে 2040, 2040-এ আইপি ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, যে পূর্ববর্তী শতকরা, তাহলে পূর্ববর্তী শতকরা এখানে কত আছে 25, তাহলে 25 সূত্রের মাইনাস গড়, তো গড়ের মান কত আসছে এখানে -1.25, তাহলে -1.25, এইটা আমার চলে আসলো 2040 সালের জন্য আইপির মান। এটা হবে 26.25, 26.25। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এখানে প্লাস মানটা দিল। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি 2050 আমরা দেখি, 2050-এ আইপি, তাহলে 2050-এ আইপি কত হবে, 2050-এর জন্য পূর্ববর্তী কে, 2050-এর জন্য পূর্ববর্তী হচ্ছে 2040। তাহলে 2040-এ ছিল আমার কত 26.05 মাইনাস -1.25, এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 27.5, 27.5। তাহলে আমরা কিন্তু এখানে আইপির মান দুইটাই পেয়ে গেছি। গড়, হ্যাঁ গড় এটা অবশ্যই লেখা লাগবে, প্রশ্ন মানে খাতার মধ্যে দেখান লাগবে যে কত আসলো -1.25। এখন আমরা পিএন বের করবো, অর্থাৎ 40 সাল এবং 50 সালে কত জনসংখ্যা হবে সেটা বের করব। তাইলে পি 2040 ইজ ইকুয়াল টু, সূত্রে কি আছে পিপি, পিপি মানে কি, 2030 সালে আমাদের জনসংখ্যা কত আছে 1,50,000, 1,50,000। আচ্ছা 1,50,000 আছে। এরপরে সূত্রে ব্র্যাকেট 1 প্লাস আইপি ডিভাইডেড বাই 100, আইপির মান, আইপির মান এখানে কত বের হলো আমাদের 26.25। তাহলে আমরা এখানে 26.25
ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এন এর মান এখানে 1, কারণ দশক কয়টা? একটা, এজন্য 1 হলো, এটা লিখলাম। এরপরে পি 2050 ইজ ইকুয়াল টু, যা আছে তাই লিখবে এখানে, 1.5 লক্ষ 1 প্লাস 26 সরি, এখানে আইপির মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে আইপির মান 2050-এর জন্য আমরা যখন বের করতেছি তখন 27.5, তাইলে আমরা এখানে নিব কত? এইখান থেকে এই 27.5টা এখানে নিতে হবে। আচ্ছা, তাইলে 27.5 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2। 2 কেন হলো? কারণ আমরা এখানে, তুমি এখানে কিসের মান নিছো? 2030 সালের মানটা নিছো। 2030 সালের পরে আমরা বের করতেছি 2050, তার মানে 2 দশক, এজন্য এন এর জায়গায় দশকের মানটা কত হবে? 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইটার মান এবং এইটার মান আমরা বের করে দিই, হয়ে যাবে অ্যান্সার 1,89,375, আর এটা হবে 2,39,085। ঠিক আছে? তাহলে আমাদের এখানে দুইটা অ্যান্সার চলে আসলো, একটা হচ্ছে পি 240-এর জন্য, 2040-এর জন্য, আর একটা পি 2050 সালের জন্য। ঠিক আছে? তো এইভাবে আমরা শতকরা যে ম্যাথগুলো থাকবে, এই দুইটা নিয়মে তোমরা এই দুইটা ম্যাথ করবা। ঠিক আছে? একটা হচ্ছে এইটা আর একটা এইটা, এই দুইটা নিয়ম, এই দুইটা নিয়মের ম্যাথ যদি ভালোভাবে বুঝতে পারবা, করতে পারো, তাহলে দেখবা পরীক্ষার মধ্যে যে কোনো একটা কমন পেয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এগুলোর স্লাইড আমি দিয়ে দিব, এখন যদি নাও উঠাও। আচ্ছা, এখন দেখো এখানে মূলত আমরা 4-5টা সূত্র পাই। ঠিক আছে? এখানে আমাদের বইয়ে 5টা সূত্র আছে, কিন্তু এই 5টা সূত্র আমাদের পরীক্ষার জন্য দরকার, প্রয়োজন নাই। 1টা 2টা 3টা 4টা 5টা। সো এই 5টার মধ্যে নিচের 3টা তুমি কেটে দাও, নিচের 3টা তোমার জন্য কোনো প্রয়োজন নাই, তোমার দরকার এখানে 2টা সূত্র। কোনটা কোনটা? এখানে আমাদের এই দুইটার মধ্যে, এই অধ্যায় থেকে যদি ম্যাথ, মানে এই টপিকের উপর থেকে যদি ম্যাথ আসে, তাহলে অবশ্যই এটা থেকে আসবে, আর না হলে এটা থেকে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে এফ, অর্থাৎ প্রবাহের ধারা। এখানে প্রবাহের ধারা থেকে আমরা পানির পরিমাণ বের করতে পারি। আবার হচ্ছে প্রথম যে আমাদের সূত্রটা আছে ন্যাশনাল বোর্ডের সূত্র, এটা থেকেও আমরা পানির যে পরিমাণটা আছে সেটা বের করতে পারি। অর্থাৎ একটা এলাকায় অগ্নি নির্বাপনের জন্য হোক বা যে কোনো প্রয়োজনে কতটুকু পানি প্রয়োজন, সেই পানির পরিমাণটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো এই সূত্রটা আমাদের কি? সূত্রটা হচ্ছে Q is equal to 4637 root P 1 minus 0.01 root over P। এখন দেখো এখানে মেইনলি একটা মাত্র মান আমাদের এখানে লাগে, সেটা হচ্ছে P। কি লাগে? শুধুমাত্র P লাগতেছে দুইবার। ঠিক আছে? তো Pটা কি? এখানে P হচ্ছে জনসংখ্যা, কিন্তু সেই জনসংখ্যা আবার হতে হবে অবশ্যই হাজারে। জনসংখ্যা কিসে হওয়া লাগবে? হাজারে হতে হবে। জনসংখ্যাটা কিন্তু আবার তুমি ধরো 1000 আছে, 5000 মানুষ আছে, 5000 পুরোটাই পির মান 5000 বসাতে পারবে না। অর্থাৎ এইখানে তুমি 5000 বসাতে পারবে না, তোমাকে এখানে বসাতে হবে 5। ঠিক আছে? ধরো একটা জায়গায়, কোনো একটা জায়গায় জনসংখ্যা আছে কত? 5000। সো এখানে পির মান কিন্তু 5000 না, পির মানটা কত? পি ইজ ইকুয়াল টু 5000 ডিভাইডেড বাই হচ্ছে 1000। ঠিক আছে? কারণ হাজারে বের করতে হবে জনসংখ্যাটা। এই সূত্র যখন প্রতিপাদন করছে বিজ্ঞানী, তখন এই সিস্টেম করেই করছে যে এখানে যে আমরা জনসংখ্যার মানটা বসাবো, সেটা অবশ্যই আমাকে হাজারে বসাইতে হবে। সো এখানে 0 0 কেটে দিলে থাকে কত? 5। তার মানে পির মান হবে 5। বুঝতে পারছো? হাজারে। আচ্ছা, এরপরে দেখো অগ্নি নির্বাপক ধারা প্রবাহের সংখ্যা, অর্থাৎ ফায়ার স্ট্রিমস। একটা এলাকায় অনেক জায়গায় দেখবা ফায়ার স্ট্রিমস থাকে, বিভিন্ন মলে। নর্মালি আমাদের দেশে তো সব জায়গায় থাকে না, তবে বড় বড় শপিং মলে বা যে কোনো জায়গায় যখন যাবা, যেগুলো পাবলিক বিল্ডিং আছে, অনেক জনসমাগম থাকে, সেগুলোর বাইরে বা ভিতরে যে কোনো জায়গায় দেখবা পানির লাইন থাকে। ঠিক আছে? ফায়ার স্ট্রিম থাকে। সো এই ফায়ার স্ট্রিমের কাজ কি? এই ফায়ার স্ট্রিমটা আমাদের অগ্নি নির্বাপক হিসাবে কাজ করে। হঠাৎ করে আগুন লাগলো, ওইসব ফায়ার স্ট্রিম থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করা যায়। ঠিক আছে? এই জন্য আমাদের এখানে এই এফটা হচ্ছে ওই ফায়ার স্ট্রিম সংখ্যা, আর পিটা হচ্ছে ওই যে জনসংখ্যা হাজারে। কিসে? হাজারে জনসংখ্যা। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এই সূত্রগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, এই সূত্রগুলো থেকে ম্যাথ কখনো আসেও না।
আশা করা যায় আসবেও না। সো এখন তোমরা শুধুমাত্র এই দুইটা সূত্রের ম্যাথগুলো করবা, তাইলেই এনাফ। ঠিক আছে, আচ্ছা সূত্রগুলো মনে রাখো। এটা হচ্ছে আমাদের যখন আমাদেরকে কোনো কিছুই বলবো না, শুধু বলবে ওই জায়গার পানির পরিমাণ বের করো, সো এটা আমি তখন ইউজ করব। আর যখন আমাদের ফায়ার হাইড্রেন্ট বা হচ্ছে ধারা প্রবাহের সংখ্যা, ধারা প্রবাহের সংখ্যা এই কথাটা উল্লেখ থাকবে, এই কথাটা উল্লেখ থাকবে, তখন আমরা সরাসরি P ইজ ইকুয়াল টু 2.8 রুট ওভার পি এটা ইউজ করব। ঠিক আছে, এরপরে আসো ম্যাথের দিকে যখন আমরা যাব, ম্যাথের ক্ষেত্রে বিষয়টা আমি আরও ক্লিয়ার করছি। দেখো এখানে অগ্নি নির্বাপক ধারা প্রবাহের যে ম্যাথটা আমরা দিছি এখানে টাইপ 1-এ, এই ম্যাথটা যদি তোমরা করো তাইলে অগ্নি নির্বাপক সম্পর্কিত যে সকল ম্যাথ আছে সেগুলো সলভ করতে পারবা খুব ইজিলি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্ন, বেনাপোল শহরের জনসংখ্যা কত? 3 লক্ষ। সো এখানে আমরা এখান থেকে কিন্তু পি এর মানটা বের করে নিতে পারি। কি দেওয়া আছে আমাদের? গিভেন পি ইজ ইকুয়াল টু কত? 3 লক্ষ। 3 লক্ষ ডিভাইডেড বাই কত? 1000। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা দেওয়া আছে আমাদের নর্মাল সংখ্যাতে, আমরা এটাকে হাজারে কনভার্ট করার জন্য কি করলাম? 1000 দ্বারা ভাগ করলাম। তাইলে আমাদের থাকলো কত এখানে বলো তো? 300। তার মানে পি এর মান আমাদের এখানে কত হলো? 300 হলো। ঠিক আছে, এরপর আমরা দেখি প্রশ্নে আমাদের আর কি বলছে। প্রতিটি ধারা প্রবাহ প্রতি মিনিটে 120 লিটার পানি সরবরাহ করতে সক্ষম। কি বলা আছে ভাইয়া এখানে? প্রতিটি ধারা প্রবাহ কি করতে পারে? প্রতি মিনিটে 120 লিটার পানি সরবরাহ করতে সক্ষম হয়। তার মানে ধারা প্রবাহ উল্লেখ যখনই থাকবে তখনই তোমাকে এখানে বুঝে নিতে হবে এখানে আমাদের সূত্র হবে F ইজ ইকুয়াল টু 2.8 রুট ওভার পি। ঠিক আছে, ধারা প্রবাহের সূত্র একটাই আমরা এখানে ইউজ করব। দেখো এই কথাটা এখানে আমি লিখে রাখছি যে এখানে ধারা প্রবাহ ও প্রতি মিনিটে 120 লিটার উল্লেখ থাকায় প্রথমে কি করব? আমরা প্রথমে F ইজ ইকুয়াল টু 2.8 রুট পি এই সূত্র ব্যবহার করে ধারার সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, ওকে, ধারার সংখ্যা বের করলাম। এই পর্যন্ত আমার কাজ শেষ করব আমরা। আগে দেখো, সো প্রথমত আমি ধারার সংখ্যা বের করব। সলিউশন, ধারার সংখ্যা। তা ধারার সংখ্যা সূত্র কি? F ইজ ইকুয়াল টু 2.8 রুট ওভার পি। সো 2.8 রুট ওভার পি এর মান কত দাঁড়াচ্ছে এখানে? 300। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত দাঁড়াবে? 2.8 রুট ওভার 300, এটা আসতেছে 48.49, বা এটাকে আমরা কত ধরতে পারি? 49 ধরে নিতে পারি। ঠিক আছে, ধারা প্রবাহের সংখ্যা তো আর ভগ্নাংশ আকারে হবে না। ধারা প্রবাহ হবে কি রাউন্ডে, হয় 5টা নয় 7টা, হয় 48টা হবে, না হলে কতটা হবে? 49টা হবে। সো আমার এখানে হর হচ্ছে 48.49। সো আমি এটা 49 ধরে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি আমার এখানে যেটা বলছিলাম যে নিয়ম অনুযায়ী আমরা কি বের করলাম? ধারা প্রবাহের সংখ্যা বের করলাম। এরপর আমরা আরেকবার প্রশ্নটা পড়ি। এরপরে কি বলছে? পানি সরবরাহ করতে সক্ষম হলে প্রতিদিন 5 ঘন্টা চালু থাকলে ওই শহরের অগ্নি নির্বাপনের জন্য কত লিটার পানির প্রয়োজন? কত লিটার পানির প্রয়োজন হবে? ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি আগেই 5 ঘন্টায় যাইতে চাচ্ছি না। আমি আগে কি করব? দেখো আমরা যেহেতু এখানে জানি যে প্রতিটি ধারা প্রবাহে প্রতি মিনিটে 120 লিটার পানি সরবরাহ করতে পারে। সো ধারা প্রবাহ আমরা এখানে কয়টা বের করছি? 49টা। অতএব মোট প্রবাহ, প্রথমে কি করলাম? মোট প্রবাহটা বের করলাম। সো মোট প্রবাহ কি হবে? একটা ধারা প্রবাহ যদি 120 লিটার পানি সরবরাহ করতে পারে, 49টা কতটা পারবে? 49 গুণন 120। ঠিক আছে, সো এখানে 49 ইন্টু 120, তাহলে 5880 কি? লিটার পার মিনিট। লিটার পার মিনিট না, দেখো প্রতি মিনিটে, তার মানে লিটার পার মিনিট। এই জন্য আমরা 49কে 120 দ্বারা গুণ করে দিলাম। একটা ধারা প্রবাহ 120 লিটার পারে, তাহলে 49 ধারা প্রবাহ 49 ইন্টু 120, তাই না? আচ্ছা, তাহলে মোট প্রবাহ যখন আমরা বের করে ফেলছি, এখন আমাদের বের করতে হবে কি? প্রতি 5 ঘন্টা চালু থাকলে ওই শহরে অগ্নি নির্বাপনের জন্য কত লিটার পানি প্রয়োজন হবে। সো তাইলে মোট পানির প্রয়োজন, এবার কি করব? মোট পানির
প্রয়োজন প্রয়োজন তাহলে এটা করছে কি 1 মিনিটের জন্য এটা, 1 মিনিটের জন্য এটা, তাইলে আমি এটা আগে নিলাম 880 ইন্টু ইন্টু কি করবো বলো তো, এখানে আমাদের 5 ঘন্টার জন্য বলছে, সো 5 নিলাম। এখন ঘন্টা আর মিনিট কি কখনো কাটাকাটি করা যায়? ঘন্টা আর মিনিট, ধরো এখানে আছে কি লিটার পার মিনিট, আমি যদি এর সাথে এখন ঘন্টা নেই তাহলে কখনো কি মিনিট আর লিটার, সরি হ্যাঁ আওয়ার, এইচ ঠিক আছে, তাহলে মিনিট আর আওয়ার কি কখনো কাটা যাবে? যাবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এর সাথে 60 গুণ করে নেই তাইলে এটা কি কিসে কনভার্ট হবে? মিনিটে কনভার্ট হবে। তখন উপরের মিনিট নিচে মিনিট কেটে গেলে এখানে আমরা যেই মানটা পাবো সেটা হবে আমাদের কিসে? লিটারে মান চলে আসবে। সো এখানে যে 5 ঘন্টা চালু করে রাখতে বলছে এই জন্য 5-এর সাথে আমরা 60 গুণ করে দিলাম। ঠিক আছে, 5 ঘন্টা ছিল, 60 গুণ করলাম, তাহলে ঘন্টাটা মিনিটে কনভার্ট হয়ে গেল। এখন এটা প্রতি মিনিটে পারে, আর এত মিনিটে কত পারবে? এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5880 ইন্টু 5 ইন্টু 60, এটা আসতেছে হচ্ছে 1764000 লিটার। এটাই আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? তাইলে এখানে কিন্তু আমাদের এটা খুব সহজ একটা ম্যাথ, শুধুমাত্র আমাদের ধরতে হবে যে এখানে কোন সূত্রটা আমরা ইউজ করতে পারবো। এখানে ধারা প্রবাহ উল্লেখ থাকার কারণে F = 2.8 পি ব্যবহার করতে হচ্ছে। আর হচ্ছে এখানে আমাদের ঘন্টার কথা যখন উল্লেখ আছে, এই জন্য আমরা ঘন্টাকে মিনিটে রূপান্তর করে মোট পানির হিসাবটা বের করব। আগে মোট, এখানে দেখো মোট প্রবাহ বের করলাম, আর ঘন্টাকে কি করছে এখন মিনিটে রূপান্তর করে মোট পানির পরিমাণটা এখান থেকে বের করে ফেলছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় টাইপের ম্যাথে। এটা ফার্স্ট টাইপের ম্যাথ আমাদের কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এখন যদি সেকেন্ড টাইপের ম্যাথ আমরা দেখি, দেখো এখানে কি বলছে, ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার্স রাইডের ম্যাথ, অর্থাৎ ন্যাশনাল বোর্ডের সূত্র দ্বারা আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। এটা হচ্ছে টাইপ 2। এই টাইপের যতগুলো ম্যাথ আসবে সবগুলো তোমরা ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটস এর সূত্র দ্বারা সলভ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো প্রশ্নটা একবার পড়ি। বলছে কোন শহরের লোক সংখ্যা, এটা কিসের মান? এটা হচ্ছে পি এর মান। তাইলে গিভেন পি ইজ ইকুয়াল টু 205000, এটাকে কত দ্বারা ভাগ করবো আমরা? 1000 দ্বারা। তাইলে আমাদের থাকলো কত? 2050। পি এর মান আমরা 2050 পাইলাম। এরপরে বলছে ওই শহরে অগ্নি নির্বাপনের জন্য প্রতি মিনিটে কয় গ্যালন, প্রতি মিনিটে কয় গ্যালন পানি সরবরাহ করতে হবে। সো প্রতি মিনিটে আমাদের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে গ্যালন। কারণ আমরা জানি এখানে আমাদের যে সূত্রটা ব্যবহার করব আমরা, সেই সূত্রটা আমাদের মিনিটেই মান বের করে। দেখো আমরা সূত্রটা দেখলাম কোথায়? এখানে। এই সূত্রটা কিউয়ের মানটা কিসে বের হয়? লিটার পার মিনিটে বের হয়। কিসে? লিটার পার মিনিটে। সো মিনিট বের হবে ঠিক আছে, কিন্তু আমাদের গ্যালনে বের করার জন্য কিছু কাজ করতে হবে। সো এখানে দেখো একটা জিনিস আমি লিখে রাখছি, সেটা হচ্ছে 1 গ্যালন সমান সমান হচ্ছে 4.546, বা তুমি এটা এভাবে লিখতে পারো 1 গ্যালন ইজ ইকুয়াল টু 4.54 লিটার। ঠিক আছে, এইভাবে লেখা যায়। তুমি চাইলে ওই 6 নাও দিতে পারো, সমস্যা হবে না। 1 গ্যালন সমান 4.54 লিটার। সো এটা যখন তোমরা গুগলে সার্চ করবে তখন 2 ধরনের কিন্তু ইউনিট আসবে। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। তো এটা আমাদের নিতে হবে। ঠিক আছে, 1 গ্যালন সমান 4.54 লিটার। আচ্ছা, তাইলে আমরা এখানে যদি সলভ করি, সলিউশন। আচ্ছা এখন দেখো আমাদের মেইন সূত্র কি? মেইন সূত্র হচ্ছে আমরা জানি, না লিখে we know that, আমরা কি জানি? q is equal to 4637 root over p, এরপরে 1 minus 0.01 root over p। এখন মান বসাই দাও, 4637 root over p এর মান কত? 2050। 1 minus 0.01 root over 2050। ব্যাস, এখন জাস্ট ক্যালকুলেশন করো, এটা আমার মান দেওয়া আছে।
এটা আমার মান দেওয়া আছে, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি মান কত আসবে, 4637 রুট ওভার 2050 1 মাইনাস 0.01 রুট ওভার 2050 ব্র্যাকেট ক্লোজ। এটা আসতেছে 114890.60। কিসে আসে এটার মানটা বলো তো, লিটার পার মিনিটে। কিন্তু আমাদের বের করতে বলছে কিসে, প্রশ্নের মধ্যে কয় গ্যালন পানি সরবরাহ করতে পারবে, গ্যালনে। সো 1 গ্যালন সমান যদি 4.54 লিটার হয়, তাইলে 1 লিটার সমান কত হবে, 1 লিটার সমান সমান 1/4.54 গ্যালন। আমি যখন লিটার থেকে গ্যালনে যাব তখন আমাকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। সো এখানে আমাকে এটাকে ভাগ করে দিতে হবে, 114890.60 ডিভাইডেড বাই হচ্ছে 4.54। এটা কি হলো এখন, এটা এখন গ্যালন পার মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি 114890.60 ডিভাইডেড বাই 4.54, তাইলে আসবে এটা 25,306.30 গ্যালন পার মিনিট। এটা হচ্ছে অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। তাইলে এখানে মেইন টপিককে, এখানে মেইন কাজ করতেছে কে বলো, মেইনলি সমস্যা আমাদের কোথায় হচ্ছে, এইখানে। এইটুকু যদি মনে রাখতে পারো যে 1 গ্যালন সমান কত লিটার, তাইলে তুমি এই ম্যাথটা খুব ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। এটা অনেক পলিটেকনিকে মিডের দিছিল, বগুড়া পলিটেকনিকেও সম্ভবত এই প্রশ্নটাই মিডে আসছিল, গ্যালন এবং লিটারে কনভার্ট করা। এই গ্যালন লিটার কনভার্ট করতে যারা পারছে তারা ম্যাথটা করতে পারছে, আর যারা পারেনি তারা আর কি এখানে ভুল করে আসছে, ঠিক আছে। তো তোমরা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করবা যে প্রশ্নে কি বলতেছে আর আমরা কি বের করতেছি, ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলো যদি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারো, এটা এখানে দেখানোর মূলত একটাই কারণ, প্রশ্ন দেখে আগে আমাকে বুঝতে হবে যে এখানে কি বের করতে বলতেছে। এই প্রশ্ন দেখেই তোমার মাথার মধ্যে এই এই জিনিসটা আসা লাগবে যে এখানে নির্দিষ্ট কোনো ধারা প্রবাহের কথা উল্লেখ নেই, আছে দেখো তো কোথাও কি বলছে ধারা প্রবাহের কথা, উল্লেখ নাই। যেহেতু ধারা প্রবাহের কথা উল্লেখ নাই, তার মানে তুমি সরাসরি ন্যাশনাল বোর্ডের সূত্র ইউজ করবা, ঠিক আছে। সূত্র ব্যবহার করতে হবে, যেহেতু প্রশ্নে গ্যালন চাওয়া হয়েছে তাই প্রাপ্ত লিটারকে শেষে গ্যালনে কনভার্ট করতে হবে। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। সো এই ম্যাথটা কিন্তু একদম ইজি ছিল, মূলত এই অধ্যায়ের ম্যাথগুলো সহজই আছে, যদি একটু করো, 2-1বার করবা, তাহলে দেখবা পরীক্ষায় চলে মানে সহজেই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। আর এখন হয়তো মান টান চেঞ্জ করে দিবে, একদম হুবহু মান দিবে না। তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবা, ম্যাথ মুখস্থ কখনোই করবা না, এটা তো করা যাবেই না, ঠিক আছে। তো তোমাদের ওয়াটার সাপ্লাই ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। এই বই থেকে আর তো অন্য কোনো অধ্যায়ে ক্লাস নেওয়ার মতো তেমন কিছু নাই, শুধু ম্যাথেই প্রবলেম সবার, এজন্য ম্যাথ ক্লাসটা করাই দিলাম। আর তোমরা জানো আমাদের তোমাদের সিভিল ষষ্ঠ পর্বের কিন্তু প্রিমিয়াম ব্যাচে ভর্তি চলতেছে। সো যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের ষষ্ঠ পর্বে, তোমার জার্নিটা সহজ করতে যদি চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপে নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই তুমি ভর্তির প্রসেসটা জানতে পারবে এবং ভর্তি হতে পারবা, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী যে কোনো ক্লাসে বা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।